এত এদিকেই আসছে। হ্যাঁ ওকে, যারা যারা টুকটুক করে চলে এলেন তাদের বলে রাখি আমরা কপিরাইট ঠেকের ওয়াইল্ড লাইফ ভার্সন চলছে আজকে। কপিরাইট ঠেকের ওয়াইল্ড লাইফ ভার্সন। হ্যাঁ, আমাদের ডাবল শার্লকের মতন যদি ডাবল শিয়াল দেখা যেত খুব ভালো হতো, চমৎকার হতো ব্যাপারটা। বাট এইটাই দৃশ্য অ্যাকচুয়ালি। আর দীপ আর আমি আমাদের কাজ মোটামুটি যখন শেষ করে ফেলি তখন আমরা এখানে বসে নানান রকম জিনিস নিয়ে আলোচনা করি, অনেক কিছু নিয়ে আলোচনা করি। ইসরায়েল প্যালেস্টাইনের প্রবলেম নিয়ে আলোচনা করি, শিয়ালদের স্বাস্থ্য আরো কিভাবে ভালো করতে হয় সেটা নিয়েও আলোচনা করি, অনেক কিছু নিয়ে। শিয়ালের ল্যাজে কি ধরনের কন্ডিশনার লাগালে সেটা আরো চকচকে হতে পারে। হ্যাঁ, যারা এইমাত্র জয়েন করলেন আর হয়তো শুরুতেই হারানের দৃশ্য মিস করে গেছেন তাদের হারানোর কিচ্ছু নেই, কারণ আপনারা পরে লাইভটা শেষ হয়ে গেলে আপনারা আবার শুরু থেকে দেখতে পারেন। আমাদের এখান থেকেই শেয়াল দেখা যায়, আর সেই শেয়াল ঘুরে বেড়াচ্ছে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের মাঠে। বাট ওয়েলকাম টু গপ্পমির লাইভ, যেখানে ওয়াটসনের সঙ্গে শার্লক রয়েছে। আর শুরুতেই থ্যাংক ইউ বলতে হয় যারা দুটো গল্প কনজিউম করেছেন। ও হ্যাঁ, এটাও বলে রাখি, আমি হরিশ মুখার্জি রোডে গেছিলাম। হরিশ মুখার্জির বাড়িটা যেখানে ছিল, ওই জায়গাটার ভিডিও তুলতে, সেখানে হঠাৎ করে পানের দোকানে সানগ্লাস পরা একজন ভদ্রলোক, আরে দাদা আপনি এখানে? আমি এক্ষুনি ডাবল শার্লক শুনছিলাম। মনে উনি ফোনটা বার করে ইউটিউবটা দেখিয়ে দিলেন যে ডাবল শার্লক। প্রথম গল্পটা হয়েছে, সেকেন্ডটা এখনো শোনা হয়নি। বসকম ভ্যালি শুনেছি, সাসেক্স ভ্যাম্পায়ার শোনা হয়নি। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস আমি একটু শুরুতে ক্ল্যারিফাই করে দিই, জাস্ট টু গেট ইট আউট অফ দ্য ওয়ে। সেটা হচ্ছে গল্পের ডিউরেশন নিয়ে কিছু কমেন্ট প্রত্যেকবারই আসে, এবারও এসছে। একটা জিনিস আমি একটু ক্ল্যারিফাই করে দিই, সেটা হচ্ছে শার্লক হোমসের অডিও বুক, মানে জাস্ট স্ট্রেট গল্পটা পড়া সিঙ্গেল ন্যারেটর, এই ভার্সনগুলো কিন্তু আপনি ইউটিউবে পাবেন। এবার সেখানে যদি আপনি চেক করেন, বসকম ভ্যালি মিস্ট্রির ডিউরেশন হচ্ছে রাফলি 55 মিনিটস, আর সাসেক্স ভ্যাম্পায়ারের ডিউরেশনটা আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে ওই দুটো গল্প অ্যাড করলে যতটা ডিউরেশন হয় আমাদের টোটাল প্রোডাকশনে, তার সঙ্গে তফাৎ মাত্র 10 মিনিটে। তো 10 মিনিট এদিক ওদিক আমার মনে হয় ইজ ফাইন। বিশেষ করে বাংলা ভাষার ক্ষেত্রে একটা খুব সুবিধা হচ্ছে, বাংলা ভাষায় খুব কম্প্যাক্টভাবে কথা বলা যায়। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি তোমায় একটা কিছু বললাম, তুমি ইংরেজিতে কথা বলছো, তুমি সেটা শুনতে পাওনি, তুমি ইংরেজিতে কি বলবে? Sorry, I beg your pardon, I didn't quite get what you said. বাংলায় আমি কি বলবো? That's it. এতেই কাজ মিটে যায়। বদলি খুব সুন্দর করে আমাদের জন্য 2 কাপ চা নিয়ে এসেছে। একটা কাপে লেখা ফেলে আসা স্মৃতি। এটা অনেক পুরনো কাপ, এবং আপনারা খেয়াল করে দেখবেন এই জায়গাটা অনেকটা চটে গেছে, মানে এইখানটা চটে গেছে ধুতে গিয়ে, কিন্তু আমি কাপটা ফেলতে পারিনি কারণ এটা একজন গিফট করেছিল। সো আমার আব্বা, মা আর এইটা ছোট্ট আমি। হ্যাঁ, অ্যান্ড কামিং টু দ্যাট পিকচার যেটা আপনারা বহুবার দেখেছেন রেডিওতে, আমার প্রথম দিন। সো এই হচ্ছে কাপ। চিয়ার্স। আচ্ছা, আমি একটা জিনিস বললে তুমি চটে যাবে এবার। ইয়েস। সেটা হচ্ছে এই যে তোমার ছবিটা, হ্যাঁ, সমস্ত বাঙালি ছেলেদের এরকম একটা ফেজ থাকে না, মানে যেখানে আমারও আছে সেই ছবি ফেসবুকে দেওয়াও আছে। মানে তখন এত এরকম সব রিমলেস স্টাইলিশ চশমা টশমা আমি পড়তাম না আর কি, মানে সেই এটা দেখলে মনে হয় মানে আমি তোমাকে বলছি এই পার্টিকুলার ছবিটার গল্পটা আমি সংক্ষেপে বলে দিই। যে জামাটা আমি পরে আছি আর যে প্যান্টটা আমি পরেছিলাম, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে না অফকোর্স, এইটা একদম সাজান দেখার পর বানিয়েছিলাম। চুলটা কিসের থেকে ইন্সপায়ার্ড? চুলটা আমি জানি না, আমার বাকিটা সাজান ছবি দেখার পর ওই প্লিট করা প্যান্ট আর প্রিন্টেড জামা, তো জিয়ে ক্যাসে বিন আপকে ওই ফেসটা। সো 91 এ না 92 তে সাজান রিলিজ করলো, আই থিঙ্ক 91 এ না 92, আই এম নট ভেরি শিওর, চেক করতে হবে। তখন আমি ক্লাস 11-12 এ পড়ি, এবং তারপর আমি এইরকম একটা জামা, প্রিন্টেড জামা আর ওই প্যান্ট বানিয়েছিলাম নিজের জন্য। খুব পছন্দের। আমার খুব ভাগ্য ভালো আমাদের সবাইকার যে এটা সাজান ছিল, শোলে টোলে নয়, না বচ্চন কাট চুলওয়ালা নীর। তবে এইরকম সেলুন কিন্তু এখনো অনেক রয়েছে, যেখানে বাইরে বচ্চনের ছবি, বাইরে মিঠুনের ছবি। হ্যাঁ, যে এই ধরনের কাট যদি আপনি চান, এই সেলুন নাকি সেই কাট আপনাকে করে দিতে পারে, আপনার চুলে এরকম কাটিং হতে পারে। এরকম নিশ্চয়ই দেখেছো? হ্যাঁ, আর এখনো রয়েছে, এখনো আছে।
আমার নাপিত অবশ্য হচ্ছে জীবনে তার সব থেকে বড় ফ্রাস্ট্রেশন, কারণ তার প্রচুর ক্রিয়েটিভ আর্জেস আছে, সে নানান জিনিস করতে চায়, সে চায় আমার চুলটা জাস্টিন বিবারের মতো করে দিতে। আমি ওর চুলের ব্যাপারে কোনো কমেন্ট করব না। হ্যাঁ, যেটা নেই সেটা নিয়ে তুমি কি কমেন্ট করবে? না, আমি প্রত্যেকবারই গিয়ে একটাই জিনিস বলি, দাদা ট্রিমারটা বার করুন, 1.5 মিলিমিটার লাগান, চালিয়ে দিন। সেও প্রত্যেকবার বলে হ্যাঁ आप तो हर बार वही बोलते हैं 1.5 मिलीमीटर, बैठिए। बाल के बारे में ये थोड़ा शापित है बट बहुत अच्छी तरह से जानते हैं নাপিত कैसे काट सकते हैं। वो নাপিতকে ওই গাইড করে দেয় যে আপনি এইভাবে কাটুন, মানে আপ টু দ্য মিলিমিটার গাইডেন্স। গ্রেট। কমেন্টস কি আসছে? কৌশিক মজুমদার বলছেন গপ্পমিরের থেকে এক কপি হোমস নামা উপহার দেবো এত ভালো কাজের জন্য। হোমস নামা এরকম দীপ বলে, হোমস নামা নামা, এটা হোমস নামা, এটা হোমস নামা। তো দীপ, আমি লিসনার হিসেবে হোমস নামাতে গেলে কি একটা হোমস লোনের দরকার পড়বে? হোমস লোন, দ্যাটস আ গুড ওয়ান। হোমস লোন বলছি, শ্রোতাদের তরফ থেকে অনেকে যেটা লিখেছেন যে যেটা নর্মালি হয় যে আমার আর তোমার আর আমার এই পার্টনারশিপে আমরা যে কটা হোমস ওয়াটসন করেছি, উইভ ডান দ্য বেস্ট অফ দ্য লট। ইয়েস। এবং এই যে একটা নস্টালজিয়া অনেকের রয়েছে, কারণ উই হ্যাভ কাম অ্যাক্রস পিপল যারা অনেক ছোটবেলায় তারা আমাদেরকে হোমস আর ওয়াটসন রূপে শুনেছিল এবং এখন তারা চাকরি করছে এবং এখন তারা এখনো শুনছে হোমস ওয়াটসন। তো লেট মি মেক ওয়ান থিং ভেরি ক্লিয়ার যে দ্য বেস্ট অফ দ্য লট, দ্য বেস্ট অফ দ্য স্টোরিজ আমরা কিন্তু করে ফেলেছি। সুতরাং এবার হাতে যে কটা আছে সেগুলোকে নিয়ে ডিল করতে গিয়ে আমরা তো কিছু কিছু প্রবলেম ফেস করি নাকি? কিছুটা হ্যাঁ, তবে সেটার ভালো দিকও আছে। যেমন আমার এটা নিয়ে রাজস্বী গুপ্তর সঙ্গে আলোচনা হচ্ছিল, অনেকেই রাজস্বীকে চেনেন। রাজস্বী যেটা আমায় বলছিল সেটা হচ্ছে যে আর্থার কনান ডয়েলের পার্টিকুলারলি শুরুর দিকের লেখার যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে হি ওয়াজ নট ভেরি গুড অ্যাট ইনক্লুডিং হিউম্যান এলিমেন্টস ইন হিজ স্টোরি। তো শার্লকের খুব ভালো ভালো গল্পগুলোতেও শুরুর দিকের যে গল্পগুলো আছে তাতে একটা সমস্যা হতো ভীষণ কাট টু কাট। শার্লক এলো, দেখলো, বললো আচ্ছা এটা দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এইটা, তার মানে আপনি খুন করে দেন, ওভার। দীপদা একটু কলোজে আয় না, কলোজে আয়, হ্যাঁ একটু মুভ কর। হ্যাঁ, কিন্তু এবার সাসেক্স ভ্যাম্পায়ারের ক্ষেত্রে সাসেক্স ভ্যাম্পায়ার শেষের দিককার গল্প। তো এবার সেখানে একটা ব্যাপার হচ্ছে ততদিনে কিন্তু কোনান ডয়েলের লেখাটাও খানিকটা পাল্টেছে। তার ফলে সাসেক্স ভ্যাম্পায়ারের সাবজেক্টটা যেটা সেটা খুব কি বলে, খুব মনকে ছুঁয়ে যায়। একটা মা আর হ্যাঁ, তুমি এটাও মেনশন করেছিলে যে আর্থার কোনান ডয়েলের এই গল্পে অনেকটা ওই মানবিক স্টোরি বলতে যেটা আমরা বুঝি, দ্য হিউম্যান ইন্টারেস্ট, দ্য হিউম্যান অ্যাঙ্গেল, সেটা বিষয়ে দীপ কিছু বলবে। সেটা ইনফ্যাক্ট শার্লক যে বলছে যে হ্যাঁ আপনার বড় ছেলে এটা করেছে, কিন্তু জিনিসটা ওর তরফ থেকেও ভেবে দেখুন, ওর তো আপনি ছাড়া কেউ নেই, এরকম একটা জিনিস হোমস বলছে। এটা কিন্তু শুরুর দিককার গল্পগুলোতে আমরা ভাবতে পারি না। তো লেখক হিসেবে ওর কিছু বয়সের সঙ্গে সঙ্গে চারিত্রিক পরিবর্তন হয়তো হচ্ছে, তার ফলে শার্লকেরও হচ্ছে। সো দিস ইজ ওয়ান অফ দি ইন্টারেস্টিং থিংস অ্যাবাউট সাসেক্স ভ্যাম্পায়ার, which is it has a lot more emotion and human drama than I'd say the earlier Sherlock stories. সো ব্যাক টু ব্যাক আমরা যে দুটো গল্প আপনাদের প্রেজেন্ট করেছি, একটা তো কাকচক্ষু, ওটা একটু আগে ব্যাক এন্ডে চেক করলাম 9 লাখ ভিউজ ক্রস করে গেছে ইন অ্যাবাউট 8 days. সো উই শুড বি টাচিং 1 মিলিয়ন ভেরি ভেরি সুন। সো কনগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স কাকচক্ষুর 1 মিলিয়নের জন্য। এবং আমাদের এই গল্প মানে ডাবল শার্লক, সো বসকম ভ্যালি আর সাসেক্স ভ্যাম্পায়ার মিলিয়ে যে এপিসোডটা, সেটা 2.5 লাখের ওপর ভিউজ হয়েছে। আস্তে আস্তে এটাও গ্রো করবে অ্যান্ড হোপফুলি এটাও 1 মিলিয়নের দিকে যাবে। বিষয়টা ভিউজের ক্ষেত্রে আমি যেরকম বললাম যে এত ভিউজ, উই নট অ্যাবাউট ভিউজ, উই আর অ্যাবাউট দি এক্সপিরিয়েন্স। কারণ অনেক দিন ধরে লোকজন চাইছিলেন যে দীপ আর মীরকে আবার আমরা ওয়াটসন আর হোমসের চরিত্রে পেতে চাই। আমরা সেই অনুরোধটা রাখার জন্যই এবার শুধু একটা নয়, দুটো গল্প আপনাদের উপহার দিয়েছি। আচ্ছা, কখনো ভেবে দেখেছো আমরা যদি আমাদের ক্যারেক্টার দুটোকে উল্টে দিই কি হবে? আচ্ছা ওয়াটসন, আচ্ছা শার্লক, আমি ভাবছি যদি শার্লক ওয়াটসন একদম মানে যাকে বলে আপাদমস্তক নিরীহ বাঙালি দুটো চরিত্র হতেন, তারা নিজেদের মধ্যে কিভাবে কথা বলতো? তাহলে কি শার্লক বিবাহিত হতো? শার্লক বিবাহ না, আমি সে কথা বলছি না। আমি বলছি
যে লোকটা সিঁড়ি দিয়ে উঠে আসছে সে লোকটা একটা কেস নিয়ে এসেছে, ওয়াটসন দরজাটা খুলে দাও, এইরকম একটা ব্যাপার ফান আর কি। তুমি ওরকম ভাবে কথা বলছো, আমি ওরকম ভাবে কথা বলছি। হ্যাঁ, আমরা কি একটা স্পুফ শার্লক করবো তাহলে? মিসেস হাডসন হয়ে যাবে হৈমন্তী। হ্যাঁ, হৈমন্তী দি দরজাটা খুলে দাও, একটা চা দাও। এটা আমাদের কল্পনার ইউনিভার্সে এরকম ভাবি, বাট অ্যাকচুয়ালি তো তা নয়। বাট যে ভালোবাসা আমরা দুজন পেয়েছি শার্লক ওয়াটসন বা ব্যোমকেশ অজিত করতে গিয়ে, সেটা অতুলনীয়। দের ইজ নাথিং কম্পেয়ার টু দ্যাট, অ্যান্ড রিকোয়েস্ট ওটার জন্য আসছে। আচ্ছা, আমি একটা ব্যাপার একটু ক্ল্যারিফাই করে রাখি, আর একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আমার কিন্তু বিশাল আতঙ্ক ছিল যে এই দুটো গল্প কীরকম রেসপন্স হবে। কারণ এবার দেখুন, যখন নেগেটিভ কমেন্টস আসে একটা কোনো গল্পতে, যারা গল্পটা ক্রিয়েট করেছে তাদের খানিকটা খারাপ লাগে, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটা ফিডব্যাক হিসেবে দেখা উচিত যে আমি এই কাজটা করেছি, এটা অডিয়েন্সের পছন্দ হচ্ছে না, তাহলে অডিয়েন্স কি চায়, এই যে নেগেটিভ কমেন্টগুলো সেটা হচ্ছে সেটা বোঝার একটা রাস্তা। তো আমি সেই কমেন্টগুলোকে, আগের বারে যে কমেন্টগুলো এসেছিল সেগুলোকে মাথায় রেখেই এবার কাজটা করেছিলাম। তাও আমার খুব ভয় ছিল যে কীরকম রিয়াকশন হবে, তবে আপনাদের যে রিয়াকশন তাতে আমি আপ্লুত, আই এম এক্সট্রিমলি থ্যাঙ্কফুল অ্যান্ড আই এম এক্সট্রিমলি গ্রেটফুল। ভালো লেগেছে আপনাদের জেনে, আমার খুব ভালো লেগেছে। এবং পরের ডাবল শার্লকটা কবে আসছে? এবার কি মানে ডাবল শার্লক কি হবে? এবার ট্রিপল শার্লক করবো। বাট ডাবল শার্লকটাই তো মানে প্রিটি ইন্টারেস্টিং টু হ্যান্ডল, আবার ট্রিপল কোয়াড্রুপল করে 4টে শার্লক হোমসের গল্প পড়ো না, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। একটা এপিসোডে যতগুলো শার্লক হোমসের গল্প বাকি আছে সবকটা একসঙ্গে। এটা লাইভ শুরু হওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করেনি, আমি এটা নিয়ে বলবো না। আর কি কমেন্টস আছে? মৌমিতা দাস বলছে, ছোট থেকে তোমাদের শুনছি, এখন আমি বিবাহিত। ওর ছোট থেকে এতদিন হয়ে গেছে, তাও এখনো শার্লক ওয়াটসন হিসেবে তোমাদের গলা শুনলেই মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন আছে দীপের জন্য। একজন জিজ্ঞেস করেছে ট্রান্সলেশন বা অ্যাডাপ্টেশন নিয়ে, দীপদা কিছু সাজেশন দাও কিভাবে করা উচিত। আরেকটা হচ্ছে অর্চনা ভৌমিক এক্ষুনি বলেছে, দীপদা তুমি রোগা হয়ে গেছো। একটা বিরিয়ানি নিয়ে আয় রে। শিওর, হ্যাঁ, একটা বিরিয়ানি নিয়ে আয়। কাকে বললাম জানি না, কেউ শুনেছে হয়তো। হারানকে বলো, হারান একটা বিরিয়ানি নিয়ে আয়। কিভাবে করা উচিত সাজেশন, মানে এবার সেটা তো নির্ভর করছে আপনি কিসের জন্য অ্যাডাপ্টেশনটা করছেন। মানে আপনি যদি সিনেমার জন্য করেন সেটা এক রকমের অ্যাডাপ্টেশন হবে, আপনি যদি অডিও স্টোরির জন্য করেন সেটা আরেক রকমের অ্যাডাপ্টেশন হবে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা মাথায় রাখা দরকার, বিদেশি গল্প আমরা যখন অ্যাডাপ্ট করি, কনান ডয়েল কিন্তু লিখছেন ফর আ ব্রিটিশ অডিয়েন্স, ঠিক আছে? সেখানে কিছু জিনিস উনি ধরে নিচ্ছেন যে ওর অডিয়েন্স জানে, রাইট? কিন্তু আপনি যদি বাংলায় অ্যাডাপ্ট করেন, আপনি একটা বাঙালি অডিয়েন্সের জন্য লিখছেন। যে জিনিসগুলো কনান ডয়েলের অডিয়েন্স জানে সেই জিনিসগুলো আপনার অডিয়েন্স নাও জানতে পারে। কারেক্ট। এই হিসেবটা আপনাকে মাথায় রেখে লিখতে হবে। তো সেক্ষেত্রে হয়তো আপনাকে কিছু অ্যাডিশনাল মেটেরিয়াল রাখতে হবে। যেমন আমার ফেভারিট এক্সাম্পল হচ্ছে ইন মাসগ্রেভ রিচুয়াল, যেখানে একজন জিজ্ঞেস করছে যে ওয়াজ স্যার রাল্ফ আ ভেরি প্রমিনেন্ট ক্যাভালিয়ার। এবার এইটুকু বললেই ইংরেজরা বুঝে যাবে কিসের কথা হচ্ছে। বাঙালি কিন্তু নাও বুঝতে পারে, কারণ আপনার গড়পড়তা বাঙালি ইংলিশ সিভিল ওয়ার আর আপনার দ্য লর্ড প্রোটেক্টর, কি যেন নাম ভদ্রলোকের, অলিভার ক্রমওয়েল, এসবের কথা নাও জানতে পারে। সেখানে যে দুটো দল ছিল, এক দল হচ্ছে ক্যাভালিয়ার্স আর এক দল হচ্ছে রাউন্ড হেডস, যেগুলো তারা নাও জানতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিছু অ্যাডিশনাল মেটেরিয়াল দিয়ে এই ব্যাপারটা বোঝাতে হবে। এরকম টুকটাক ছোট ছোট জিনিসপত্রগুলো আপনাকে কিন্তু করতে হতে পারে। দ্য মেন থিং অ্যাজ উইথ এনি কমিউনিকেশন, সেটা হচ্ছে আপনি কাকে বলতে চাইছেন, জিনিসটা কার জন্য আপনি বলছেন, সেইটা মাথায় যদি রাখতে পারেন, আই থিঙ্ক। এবং অ্যাডাপ্টেশনের আরো একটা খুব ইম্পর্টেন্ট রোল হচ্ছে যে আপনার শ্রোতাকে, বা এক্ষেত্রে যদি অ্যাডাপ্টেশনটা ভিজুয়াল মিডিয়ামের জন্য হয়, আপনার শ্রোতা বা আপনার দর্শক যেন কাহিনীর কোনো কিছু মিস না করেন। যে নির্যাসটা আপনি ওখান থেকে নেবেন, ওয়ার্ড বাই ওয়ার্ড তো করবেন না, তাহলে অনেক বড় হয়ে যাবে। একটা গল্পের বই ধরুন, সেটা 800 পাতার বই, এটাকে অ্যাডাপ্ট যদি আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড করেন, তাহলে অনেক 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 ঘন্টার একটা গল্প হয়ে যাবে।
তো সেই ক্ষেত্রে আমি বলবো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার শ্রোতা বা দর্শককে বুঝিয়ে দেওয়া যে গল্পটা আসলে কি নিয়ে, এবং প্রত্যেক চরিত্রকে ঠিকঠাক উপস্থাপন করাটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের ক্ষেত্রে আমরা কোরাস ভয়েসগুলোকেও ইকুয়ালি ইম্পর্টেন্ট মনে করি, বিকজ অনেক সময় আমরা দেখি যে এগুলো তো মাত্র দুটো তিনটে লাইন ঝটপট করে নিলেই হলো, বাট না, গল্পের ন্যারেটিভের দিক থেকে গল্পটা যেভাবে প্লে আউট হচ্ছে সেইখানে সেই কণ্ঠস্বরগুলোর গুরুত্ব আছে বই কি, সুতরাং ততটাই যত্ন নিয়ে সেগুলো রেকর্ড করতে হয়। সো অ্যাডাপ্টেশনটা এইভাবে করা যে কটা চরিত্র আছে তাদের হয় সুন্দরভাবে কথক বুঝিয়ে দেবেন তাদের ব্যাপারে, বা তাদের আলাদা আলাদা কয়েকটা লাইনের চরিত্র দিয়ে তাদেরকে একটু এস্টাবলিশ করা, হুইচ এভার, যেটা প্রেফার করা যায়। দারোগা প্রিয়নাথ কি আসবে? দারোগা প্রিয়নাথের অ্যাকচুয়াল গল্প এই তো, এই সাত্বিক একটু গধূলিকে দেখিয়ে দে তো। এই যে গধূলি দাঁত কেলাচ্ছে না, কিন্তু কি করছে আপনি বুঝতে পারছেন। কন্টেন্ট হেড। আরে তুমি বলো দারোগা প্রিয়নাথের কোনো গল্প, মানে হ্যাঁ, আমার পছন্দের গল্প তো দারোগা প্রিয়নাথের আছে, কিন্তু I am a humble functionary. The decisions are made by the high and mighty. তো ভাইটি, ব্যাপারটা হচ্ছে আমরা তো ফাঁস করেও ফাঁস করি না। তো আজ রাত 9টায় আবার একটা রিল যাবে, এই ক্ষেত্রে টোটো কোম্পানি যাবে, আর টোটো কোম্পানির ওই 3 শয়তান ফটিক, পুরকাইত, কৃষ্ণ আর ইমন, এই 3 জন আপনাকে জানিয়ে দেবে আপনার রিকোয়েস্টটা আমরা কত তাড়াতাড়ি রাখতে চলেছি। ক্লিয়ার? আর কোন প্রশ্ন? অনিতেশ দাস বলেছে তোমার হাত কবে ঠিক হবে, আর তারানাথের গলায় আমার নামটা একটু বলতে হবে প্লিজ। অনিতেশ, আমাকে ডাক্তার বলেছে স্লিং এর হাতটাকে রাখতে আরো অন্তত 1 মাস, আর তার জন্য ধূমপানটাও প্রায় ছেড়ে। তুমি বলো আমি ধূমপানটা প্রায় ছেড়ে দিয়েছি কিনা? আমরা পরে প্রশ্নে ভাই, যাচ্ছি। এ তো ভাসিয়ে দিল। মা আমায় বলেছে মিথ্যে কথা না বলতে। বাট না সিরিয়াসলি আর 1 মাস লাগবে, আর 1 মাস লাগবে। না না, এই মাসটা না 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 না, আমি ব্যবস্থা করছি যাতে নীরের হাতে এইটা পার্মানেন্টলি থাকে। ব্যান্ডেজের লিড সিঙ্গার তো থাকা উচিত। আচ্ছা, আরেকটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমরা দুজন একটা অন্য প্ল্যাটফর্মে একসঙ্গে গল্প পড়তে, এখন একটা অন্য জায়গায় পড়ছো, এই যে জার্নিটা, এই ফিলিংটা কীরকম? এটা খুব আমার মনে হয়েছে বেশ। আমাদের আগের বাড়িতে প্রথম যে গল্প পাঠ করা হয় সেটা উনি করেছিলেন, এবং ওই যে একটা ধারাবাহিকভাবে ও গল্প পাঠ করবে, আমি আবার পড়বো, তারপর ও পড়বে, আমি পড়বো, ব্যাক টু ব্যাক দুটো পড়লাম, তারপর ও ব্যাক টু ব্যাক দুটো পড়লো, এই যে একটা সিলসিলা বা ধারাবাহিকতা সেটা চলে আসছে এতগুলো বছর ধরে। মাঝে একটু ছেদ পড়েছিল, কিন্তু আবার আমরা it doesn't actually matter about the platform. আমি গর্ব করে এটুকু বলতে পারি, এটা ঠেকের গর্ব, ঠেকের জন্য বিরাট বড় প্রাইড অ্যান্ড অনার দ্যাট দীপ ব্র্যাকেটে বড়, যেভাবে ফটিকদা বলেন, তুমি এটা লক্ষ্য করেছো নিশ্চয়ই, দীপ ব্র্যাকেটে বড়, ও ব্র্যাকেটে বড়টা বলে। তো দীপের সঙ্গে কাজ করাটা ইজ অ্যান অনার অন গপ্পবিরে ঠেক, এবং প্ল্যাটফর্ম যাই হোক না কেন, আই থিঙ্ক উই উড লাইক টু স্পেন্ড দ্য রেস্ট অফ আওয়ার ইয়ার্স, অ্যাক্টিভ ইয়ার্স, ইন রিডিং স্টোরিজ। আমরা বাকি সব কিছু করছি, ও হাফ প্যান্ট হিস্ট্রি নিয়ে ব্যস্ত, এবং হাফ প্যান্ট হিস্ট্রি ইজ গেটিং সাচ গুড রেসপন্স। ইউটিউবে ও চ্যানেল রয়েছে, এছাড়াও রেগুলারলি রিলস পোস্ট করে, সকাল সকাল পোস্ট করে দেয়। সো উই হ্যাভ আর ইন্ডিভিজুয়াল ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশনস, কিন্তু একসঙ্গে গল্প পড়াটা ইটস অলওয়েজ বেস্ট when Deep is here. আমার ক্ষেত্রে আমি বলবো there is actually no change. মানে it feels exactly the same. মানে আপনি কি বলা যায়, কাজটা একই, আমরা দুজনেই একসঙ্গে করছি, আমরা একে অপরকে এত বছর ধরে চিনি। মানে ম্যারেজেস ডোন্ট লাস্ট অ্যাজ লং অ্যাজ উই। আমাদের সম্পর্কটা অ্যাকচুয়ালি 22 বছর, 2003 থেকে 2025, হ্যাঁ 22 বছর। উই নো ইচ আদার, উই ওয়ার ওয়ার্কিং উইথ ইচ আদার ফর 22 ইয়ার্স। লোকজনের ডিভোর্স হয়ে যায় এতে কম সময়, আমারটা এখনো টিকে আছে। 22 বছর ধরে কাজ করছি, এবং খুব ইন্টারেস্টিং যে ব্যাপারটা,
সেটা আমি জানি না দীপ কতটা আমার সময়টা রেকর্ডিং করার সময়টা লক্ষ্য করে, কিন্তু আমি ওর রেকর্ডিং এর সময় খুব কান খাড়া করে শুনি। ওর ব্রিদিং এর একটা না প্যাটার্ন আছে, ও এমন ভাবে ব্রিথ করে তারপর আর পরবর্তী লাইনে যায়। সো আই নো হিম বাই হার্ট। আমি জানি ও কখন কোথায় পজ নেবে, আমি জানি এর পরের সেন্টেন্সটা ও কোন শব্দের ওপর জোর দিয়ে এগোবে, এই সব কিছু জানা। এইগুলো দুটো মানুষ এক ছাদের তলায় বাস করেও অনেক সময় একে অপরের সম্পর্কে বলতে পারে না নিশ্চিত। মীরের কাছ থেকে একটা খুব অদ্ভুত জিনিস আমি শিখেছি, মানে এটা যে কেউ কাউকে কখনো শেখায় বলে আমার মনে হয় না, অ্যান্ড দ্যাট ইজ এই এরিয়াটার মাসল কন্ট্রোল, যেটা থেকে ভয়েসে একটা পার্টিকুলার থ্রাস্ট দেওয়া যায়। কা বললেন ये आपको देख के हम सीखे हैं। কা বল रहा हो इतना कुछ देख रहे जब है। তো আমাদের এই শিক্ষার প্রসেসটা এটা অলওয়েজ কন্টিনিউস, এবং আমি বলছি ভবিষ্যতে আরো যে ইউটিউব চ্যানেলস রয়েছে যারা স্টোরি টেলিং এ বিশাল ভালো ভালো কাজ করছেন, তাদেরকেও বলা যে আপনাদের মধ্যেও না এরকম একটা দেখবেন কোনো মানুষ হবে যার সঙ্গে আপনার এই টিউনিংটা খুব ভালো। কখনো আপনি ডিরেক্টরের আসনে, কখনো সে আর্টিস্ট, সে মাইকের সামনে, কখনো আবার রিভার্সটাও হচ্ছে। সো নোয়িং ইচ আদার এবং নোয়িং ইচ আদার্স স্ট্রেংথস অ্যাজ ওয়েল অ্যাজ উইকনেসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ ভেরি ফ্রুটফুল ম্যারেজ when it comes to working together. আর তুমি যেহেতু অন্য চ্যানেলের কথা তুললে, আমি এটাও বলে রাখি, অনেকে আমাকে কন্ট্যাক্টও করেন, এখনো অনেকে নতুন নতুন ইউটিউব চ্যানেল শুরু করছেন। ফর এভরিবডি আই হ্যাভ জাস্ট ওয়ান লিটল পিস অফ অ্যাডভাইস। দেখুন, এই জিনিসটা করতে, টু ফাইন্ড সাকসেস ইন দিস, ইট টেক্স টাইম। সময় লাগে। হ্যাঁ, আমি আজকে একটা চ্যানেল খুললাম, 7 দিন পরেই আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল, এরকম কিন্তু নয়। কাজেই আপনারা যারা চ্যানেল শুরু করছেন, অনেক নতুন চ্যানেলের কাজ আমি শুনি, অনেকগুলো আমার ভালোও লাগে। করে যান, লেগে থাকুন, করে যান, ইউ উইল ফাইন্ড ইউর অডিয়েন্স, বিলিভ ইন ইয়োরসেলফ। আমরা সবাই এই চেষ্টাটাই করি যে আরো কিভাবে এক্সপ্যান্ড করা যায় আমাদের অডিয়েন্স বেসটা। লাস্ট 2-3 মিনিটের কনভারসেশন আছে, তার আগে কোনো প্রশ্ন? ইপসিত পাপু চক্রবর্তী একটা অদ্ভুত জিনিস রিকোয়েস্ট করেছে। নীরদা, প্লিজ একবার তোমার সেই তোবড়ানো মারুতি 800 মার্কা গলাটা ব্র্যাকেটে দীপদার বলা একবার করবে। আমিও ঠিক জানি না এটা কোন গলা। এটা হচ্ছে, আমি মীরকে একটা পার্টিকুলার গল্পে ব্রিফিং দিয়েছিলাম, এটা তারানাথ তান্ত্রিকের গল্প। আমি ওকে সকালবেলা টেক্সটে ব্রিফ দিয়েছিলাম যে তোমার একটা গলা আছে যেটা শুনলে মনে হয় একটা পুরনো ছ্যাঁকড়া পড়া মারুতি 800-কে একটা ট্রাক ধাক্কা মেরে দিয়েছে এবং সেটা পুরো তুবড়ে গেছে। মীর এটা ফেসবুকে পোস্ট করেছিল, করে বলেছিল এটা হচ্ছে আমার ডিরেক্টরের ব্রিফ, এবার আমি কি করব। সেই গলাটা আমার এখনো মনে আছে। মীরের গলা, মীর ডায়লগ বলছিল, এই একটা আকাশের অবস্থা দেখেছো, বাড়ি যাবে কি করে, এই টাইপের একটা কিছু ছিল। আমার মনে নেই কিন্তু সেই, বাট এইটা মনে আছে। আমি সকালবেলা তখন যাচ্ছি রেডিও স্টেশন, অ্যান্ড ও আমাকে তখন মেসেজ করেছে। বিকজ ও আমাকে কি করতো, ওর যদি কোনো প্রয়োজন হতো, আমি তো প্রুফ করে অফিস থেকে পালিয়ে যেতাম, ও আমাকে মেসেজ করে রাখতো, এই তুমি বেরোবে না, এইটা করে দিয়ে বেরোবে, এবং তারপরও ব্রিফ পাঠাতো আমাকে যে এইটা এইভাবে বলে দিতে হবে। আমি ওরকম উইয়ার্ড ডেসক্রিপশন কোনো ডিরেক্টরের কাছ থেকে আজ পর্যন্ত পাইনি যে একটা তোবড়ানো মারুতি গাড়ির মতন গলা বের করতে হবে, এইরকম একটা গলা। না না, তুমি একটা কিরম একটা করেছিলে, এই কিরম ছিল গলাটা আমার মনে নেই, কি করে করবো ওটা, কিন্তু ওই গলাটা, এই যে বিষয়টা উঠে এসছে, কে বাড়িটা যাবে কি করে, আকাশের অবস্থা দেখছো, এরকম একটা ইপসিত। এটা যে তুলে এনেছো তুমি, অনেক পুরনো স্মৃতি ফিরে এলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তোমরা যদি একটু শার্লক আর ওয়াটসন হয়ে একটা ছোট্ট কনভারসেশন, মেবি এই গরম কিছু একটা বলো, এটা অনেকে বলছে। আচ্ছা, শার্লক আর ওয়াটসনের কনভারসেশন গরম নিয়ে। কেস টেস আসছে নাকি গরমের মধ্যে বসে খালি ঘামই মুছে যাচ্ছে শার্লক? কেস আসছে বলতে পারছেন, তবে যে মানুষটা এখন সিঁড়ি দিয়ে উঠে আসছে তার চোখে ঘাম দেখে বোঝা যায় না যে বাইরের টেম্পারেচার এই মুহূর্তে মাত্র 3 ডিগ্রি সেলসিয়াস। এত গরম লাগার পেছনে কারণটা কি জানো? এত গরম 3 ডিগ্রি কি কারণ? ওর নাম গরম ব্রত চক্রবর্তী। চক্রবর্তী হয়
যে সদ্য বাবা হয়েছে, আমি ভাবছিলাম একবার পরমকে সাজেস্ট করি, যে ছেলের নাম গরমব্রত চট্টোপাধ্যায় রেখে দাও, গরমকালে হয়েছে যখন। বাট না, ওরকম দুম করে বললে এখন মাথায় আইডিয়াটা আসে না। বাট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ, জিএমটি লাইভ। আজকেও কাজ করে যাচ্ছে সে অনেকক্ষণ ধরে, অ্যান্ড ফাইনালি উই হ্যাভ র্যাপড আপ ওয়ার্ক। এটাই আমাদের শেষ কাজ ছিল, এরপর আর কোনো কাজ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আর সামনে শনিবার কোন গপ্প আসছে সেটা জানার জন্য চোখ রাখুন মীর আফসার আলীর ফেসবুক, ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রামে, এবং সেখানেই আজ রাত 9টায় আমরা জানিয়ে দেবো কোন গপ্প আসতে চলেছে গপ্প দেখে। থ্যাংক ইউ, দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যামেরায় রয়েছে